ভক্তপুর শহরের অবস্থান কাঠমান্ডু থেকে 15 কিলোমিটার দূরে। এটি প্রাচীন নেপালের রাজধানী। শহরটি মধ্যযুগীয় শিল্প-সাহিত্য, কাঠের কারুকাজ, ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের জাদুঘরও বলা চলে। 12 শতক থেকে 1482 সাল পর্যন্ত মল্ল রাজাদের আমলে নেপাল 3টি স্বাধীন রাজ্যে বিভক্ত হওয়ার সময় কাঠমান্ডু রাজধানী ছিল ভক্তপুর। 2015 সালে এক ভয়াবহ ভূমিকম্পে বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয় এই রাজ্য। কালক্রমে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই রাজ্যের নিদর্শন। তাই আজ মল্ল রাজাদের দরবারের সার্বিক চিত্র উপস্থাপন করার চেষ্টা করব। ভক্তপুর নেপালের অন্যতম দর্শনীয় স্থান, যা বিদেশি এবং দেশীয় উভয় পর্যটকের মধ্যে জনপ্রিয়। ভক্তপুরের সর্বাধিক দর্শনীয় স্থান হল শহরের 4টি চত্বর, যেগুলো একটি বাদে বাকি সবগুলোই ভক্তপুরের মধ্যবর্তী অংশে কেন্দ্রীভূত। তাদের মধ্যে প্রথমটি হলো এই দরবার স্কয়ার, ভক্তপুরের প্রাক্তন রাজকীয় প্রাসাদ কমপ্লেক্স, যা প্রাক্তন রাজপ্রাসাদের বাড়ি এবং এর আশেপাশে নির্মিত বিভিন্ন মন্দিরের সমন্বয়ে গঠিত এই দরবার স্কয়ার। ভক্তপুরের ট্যুরিস্ট প্লেসের এখানটায় হচ্ছে 3টা পুরনো স্কোয়ার আছে। সো এই স্কোয়ারগুলোর জন্য ঘুরতে আপনাকে 500 নেপালি রুপিতে আপনাদেরকে গুনতে হবে। যেহেতু আমরা সার কান্ট্রি থেকে আসছি বাংলাদেশ, সেক্ষেত্রে পার পার্সন হচ্ছে 500 নেপালি রুপি করে, আর সেক্ষেত্রে বেবি ফ্রি। এটা স্পষ্ট যে কাঠমান্ডু উপত্যকায় মানুষের বসতি স্থাপন শুরু হয়েছিল 14 দশকেরও সময় থেকে, কারণ এটি একটি লেক বেড হওয়ার কারণে বা উর্বর মাটির কারণে এটি নির্যাসিত হয়েছিল। ভক্তপুরের একটা জায়গায় ট্যুরিস্ট প্লেসে সবগুলো গাড়ি দাঁড়ায়। এটার পাশে হচ্ছে 3টা স্কোয়ার আছে। সেই স্কোয়ারগুলো ভিজিটের জন্য আপনাকে এরকম 500 নেপালি রুপি দিয়ে টিকিট করতে হবে। সবচেয়ে পপুলার হচ্ছে এই 500 নেপালি রুপির যে পেপারসটা দেখতেছেন, ইজ মেড ফ্রম রাইস। এটা তাদের খুব পপুলার একটা রিসাইকেল পেপার তারা তৈরি করে রাইস দিয়ে। আর টিকিট কাটলে এরকম একটা ট্যুর গাইডের ম্যাপ পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা নিজেরা ঘুরতে পারেন। আবার যদি চান যে লোকাল গাইড রাখবেন, সেটাও আপনি রাখতে পারেন। এই স্কয়ারগুলোতে যেতে আপনাকে এরকম উঁচু জায়গায় হেঁটে উঠতে হবে। এটা বান্দরবন ফিল আছে। বগা লেকের দিকে যেতে শহর থেকে এরকম একটা ফিল আছে। মোটামুটি বাতাসের আর্দ্রতা আছে, হালকা হালকা ঠান্ডা, আবার রোদও আছে প্রচুর। তো আমরা এখন বেসিক্যালি আজকে দুপুরের খাওয়া সারবো, তারপর যে স্কোয়ারগুলো আছে সেগুলো আর ভিজিটে যাব। আমরা হাঁটতে হাঁটতে একটা প্রায় বস্তির মতো অনেকগুলো জায়গা, ওর ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। একটু ভয় লাগছিল, বাট আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা চলে আসছি রিফ্রেশো কফি শপে। এখানে আসলে আপনি যদি লোকাল গাইড নিয়ে আসেন এবং তারা যদি আপনাকে আসলে খাবারের রেস্টুরেন্টগুলো যদি হ্যালো হ্যাঁ রেস্টুরেন্টে ভাইয়া ব্লগাসার করে ডাকতেছে। যাই হোক, এখানকার মানুষগুলো প্রচণ্ড পরিমাণ আন্তরিক। সো এখানে যদি আপনারা মানে গাইড নিয়ে আসেন, পার্সোনাল গাইড নিয়ে আসেন, তাদের একটা টেন্ডেন্সি থাকে, আপনি যদি ফুডের কথা বলেন সেই ক্ষেত্রে ওরা একটু লাক্সারিয়াস ফুড প্লেস আপনাদেরকে বাছাই করতে বলবে। যেমন আমরা আসছি রিল্যাক্সানো কফি শপে। এখানে মোটামুটি খাবারের প্রাইস খুব চুম্বি এবং হচ্ছে ওরা মানে লাইভ রেডি করে দিচ্ছে খাবার। সো মোটামুটি আমরা সেখান থেকে একটু সাশ্রয়ীভাবে খাওয়ার চেষ্টা করতে, যেহেতু আমাদের নেপালের এক্সপেন্স ফুডে অনেক বেশি আমরা জানি, সেক্ষেত্রে বাদবাকি দিনের জন্য কিছু সঞ্চয়ের দরকার আছে। ওদের যে পানি আছে
সেই পানিটা ওদের হচ্ছে 750 ml পানি। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে পুরো নেপালটায় আমি যতটুকু জায়গায় এখন পর্যন্ত দেখলাম, ওরা প্রত্যেকটা স্টিকার প্রত্যেকটা টিকিট মানে পেপারস ওয়ার্ক যেগুলো থাকে সবগুলো হচ্ছে রাইস দিয়ে তৈরি পেপার ইউজ করে। আর এই রেস্টুরেন্টের একটা মজার জিনিস হচ্ছে আপনি বেশি দাম দিয়ে খাওয়ার পিছনে কারণ আছে ফর দ্য ইন্টেরিয়র। আমি চলেন আপনাকে ইন্টেরিয়রটা একটু ঘুরে দেখাই, খুবই সুন্দর ইন্টেরিয়র। এই রেস্টুরেন্টের প্রায় সবগুলো করিডরে মোটামুটি মাটির যে গৌতম বুদ্ধের যে মূর্তি আছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমরা নিচ্ছি হচ্ছে এখানে এই যে বাটার চিকেন, 5 থেকে 6 পিসের মতো বাটার থাকে, এরকম গ্র্যাভিনেস দেওয়া থাকে। আর হচ্ছে ওদের এখানকার সবার রুটি প্রায় সেম, একটু ফয়েলের মধ্যে পেঁচা থাকে। আর রাধার জন্য যে রিকোয়েস্ট করছিলাম রাইস বোলের জন্য, এটা হচ্ছে এইটা। সো এইটার প্রাইস হচ্ছে 790 টাকা, 140 টাকা এখানে 3 পিস রুটি আপনারা পেয়ে যাবেন। আর এখানকার যে পানি আছে সেই পানির প্রাইস হচ্ছে 50 নেপালি রুপি। সো লাঞ্চ শেষ, আবার শুরু করতেছি আমাদের ট্রাভেল। আমাদের যে 3টা বিগ স্কোয়ার আছে এখানে দেখার মতো জায়গা, সেগুলো ঘুরতেছি। আর পুরো ভক্তপুরের 4-5টা ঘিরে মোটামুটি প্রচুর পরিমাণ মন্দির। আমি যতটুকু জানি নেপালের মানুষরা খুব সংস্কৃতিপনা। টেম্পারেচারটা হ্যাভি কিউট, না গরম না ঠান্ডা, একটা হালকা শিনশিনে বাতাসের মতো একটা ব্যবস্থা আছে। এটা হচ্ছে শিব টেমপ্লেট, প্রায় 17th সেঞ্চুরি, দ্যাট মিনস 400 ইয়ার্স বিফোর এটা তৈরি করা হয়েছে। সো বর্তমানে এটা একটা পর্যটক স্থান, এখন এখানে আসলে পুজো হয় না। আর 2015 সালে এটা একবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পরে এটাকে নতুন করে আবার রিনোভেশন করছে হচ্ছে নেপালি গভর্নমেন্ট। এই দরবার স্কোয়ারের সবচেয়ে মজার জিনিস হচ্ছে প্রায় 450-500 শতাব্দীর সময়কার এই প্রাচুর্যের এখন অবধি অনেক অটুল আছে। 55 উইন্ডো মহল বলা হয় এটাকে, এবং এখনও অনেক স্বকীয় আছে। আর এইটা হচ্ছে সেই গোলডোর। যদিও করোনার পরে এখন এখানে ঢোকাটা খুব বেশি পারমিশন নাই। এখানে আসলে রাজাদের আগের দিনের থাকার যে কলা কৌশল, তারপরে হচ্ছে সম্পত্তির যে জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করে রাখা, সেটাই আসলে এখানে ওরা সাজায় রাখছে। তো 2015 সালে ধ্বংসস্তূপ যখন ওরা নতুন করে রিপেয়ার করে, তখন তার মধ্যে এইটা এবং ওই পাশের মিউজিয়ামটা বেঁচে ছিল, যেটা ওরা আসলে মিউজিয়াম হিসাবে কাজ করতেছে। এই ভক্তপুরের মেইনলি যিনি রাজা ছিলেন, ওনার 3 সন্তানকে উনি 3টে স্ট্রিট ভাগ করে দিয়েছেন, যে 3টে স্ট্রিট মিলে আসলে এই স্কয়ার দরবার। এরকম 3টি দরবার আছে। এই 3টি দরবার হচ্ছে রাজার 3 সন্তানকে তিনি ভাগ করে দিয়েছিল। বাট প্রবলেম হচ্ছে তাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে তাদের এই দরবারগুলো কার থেকে কত বেশি শৌখিনভাবে সাজাতে পারে। সো আমরা তো এই মাত্র এক সন্তানেরটা দেখলাম। সো এখন আমরা যাচ্ছি আরেকটা দরবার দেখতে। সো চলুন যাই। এটা হচ্ছে লামা থাঙ্কা পেইন্টিং স্কুল। এখানে প্রায় 96 স্টুডেন্ট পড়াশোনা করে, যারা শুধু পেইন্টিং নিয়ে কাজ করে, নেপালি ট্রেডিশনাল পেইন্টিং নিয়ে কাজ করে। Yes, it's really nice. It's really nice. And also this message, I just think in my mind, the life is not a stable thing now. So if you are thinking to get some souvenir from Nepal, then Yeah. one of the best souvenir is the art. Oh yes, Because if you spend one time, you doesn't have to buy again and again for that. yeah. It's for generation to generation. Not any problem. সো আর্ট স্কুল থেকে আমরা একটা ড্রয়িং দেখছি। ড্রয়িংটা হচ্ছে মান্দালা নাম।
স্যান্ড পাউডার দিয়ে ভ্যারাইটি অফ কালার দিয়ে ওরা একটা একটা সার্কেল তৈরি করছে। তো সেই সার্কেলটা তৈরি করতে প্রায় 14 দিনের মতো সময় লাগে এখানকার স্টুডেন্টদের, এবং সেটা 14 দিন পর তৈরি করার পরে পরের দিন আবার সেটা পানিতে ভাসায় দেয়। তো আমি কোশ্চেন করছিলাম যে কেন, যে ইসটা হচ্ছে এখানকার যে কিং ছিল ওনার একটা মেসেজ ছিল যে লাইফ ইজ নট পার্মানেন্ট, দ্যাটস ওয়াই তারা এই স্যান্ড পাউডারের মান্ডালাটাকে এত কষ্ট করে সাজানোর পরেও হচ্ছে ওনারা পানিতে ফেলে দেয়। এটা সেকেন্ড দরবার, এটা হচ্ছে পটারি দরবার হাউস। এইখানে হচ্ছে সব রকম মাটির তৈরির জিনিসপত্র সব কিছু এখানে পাবেন, যেটা আমরা আসলে বেসিক্যালি আমাদের দেশে যেটাকে বলি হচ্ছে কুমোর, যারা মাটির কাজ করে। সো এখানে তেমনি তাদেরকে পোটারি বলা হয়, এবং এত শৈল্পিক নিদর্শন এত সুন্দর। So basically these bowls are used for yoga, therapy and meditation. So while doing our therapy, same kinds of vibration goes inside our body and it helps to circulate your blood. In 5, Pola means the 5-story temple. So inside the temple we have a goddess of Siddhi Lakshmi. Siddhi Lakshmi is goddess of wealth. So the temple is open only once a year, one time. At the time the people they go on the top, they put the flag there. So in 2015 the earthquake, only the top floor, one floor was little bit damaged. Okay. So in 1934, that time also we have a very big earthquake in Nepal. So on that earthquake, it's just only one floor was. নেপালের সবচেয়ে উঁচু টেম্পল 2015 সালে একবার ফাটল ধরেছিল ঠিক টপের যেই চূড়াটা আছে সেখানে, আবার সেটাকে রিপেয়ার করে এখন এইভাবে স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে। এর পাশের বিভিন্ন রকম ক্যাফে আছে, ক্যাফে পেয়ে যাবেন। এইটা ছিল ওই সময়ের ভক্তপুরের কিংদের মানে প্রাইভেট বাসস্থল, যেখানে অলরেডি ভাঙন ধরার পরে ওই যে ওরা স্ট্যান্ড দিয়ে অলরেডি দাঁড়া করায় দিছে। এটা যদিও অনেক আগে, গত বছর অনেকগুলো স্ট্যান্ড ছিল, এই বছর মোটামুটি রিপেয়ার করার পরে এখনও 4টে স্ট্যান্ড দিয়ে এটাকে দাঁড়া করে রাখা আছে। এইদিকে সেই পেন্টিংয়ের কিছু হাউসও আছে এখানে, অলরেডি সেলিংয়ের জন্য পেন্টিং হাউস আছে এখানে। এইটা হচ্ছে শিব ঠাকুরের অ্যাংগ্রিনেসের কিছু প্রতিবিম্বের এখানে পুজো করা হয়, এখানে স্ট্যাচু আছে। সকাল এবং সন্ধ্যা পুজো করা হয়, প্রচুর পরিমাণ দর্শনার্থী সকালবেলা এবং সন্ধ্যার সময় এখানে ভিড় করে। সো টেম্পারেচার ডাউন হতে হতে আসলে প্রচণ্ড পরিমাণ পিপাসা পাইছে, খুব তেষ্টা পাইছে, চা খাচ্ছি। এখানকার দরবার স্কোয়ারের পাশে একটা ছোট্ট জায়গায় ওনারা হচ্ছে চা বানায়, আর তার সাথে নিচে হচ্ছে ওনাদের এরিয়ার একটা সল্টেজ বিস্কিট, এটা হচ্ছে 10 নেপালি রুপি। তো আজকের মতো ভক্তপুরের 3টে স্কোয়ার আমরা দেখলাম। সো এখন রওনা হব নাগাকোটের দিকে। গুগল ম্যাপ বলছে প্রায় 35 মিনিটসের একটা জার্নি হবে। সো লেটস সি, অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে, এখন হচ্ছে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের মতো। সো আমরা দ্রুত ব্যাক করছি।